আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যুদ্ধ রিলেটেড যেই চ্যাপ্টারে ছিলাম 1.18 ওয়ার, যুদ্ধ বিগ্রহ, কলহপ্রিয়তা, সমরপ্রিয়তা, যুদ্ধাংদেহী নেচার, যত ধরনের যুদ্ধ রিলেটেড ওয়ার্ড আছে এই চ্যাপ্টারের অংশ, সেগুলো ওয়ার্ড। এবং আজকে আমাদের হচ্ছে 11 নম্বর স্ট্রিং থেকে শুরু করব। যারা যারা প্রথম দুটো ভিডিও, অর্থাৎ এটা ক্লাস নম্বর 3 ওয়ার্ড চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস, প্রথম দুটো ক্লাসের হচ্ছে লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে। সেখানে 1 থেকে 6 এবং 6 থেকে 10 পর্যন্ত স্ট্রিংগুলো ডিসকাস করা আছে, সেগুলো দেখে নেবেন। আর ছোট করে একটু বলে নিই, আমাদের দুটো কোর্স এখন হচ্ছে অফার চলছে। সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের লিখিত যে 100 মার্কের কোর্স, মাত্র 875 টাকায় আমরা অফার করছি। 43তম লিখিত পর্যন্ত অ্যাক্সেস পাচ্ছেন। সো যারা যারা এখন এনরোল করেননি আজকেই দেখে আসতে পারেন। আর যারা বাংলাদেশ অ্যাফেয়ার্সে দুর্বল এবং বাংলাদেশ বিষয়াবলী, মুক্তিযুদ্ধ, এগুলো আমরা জানি যে মুক্তিযুদ্ধে এখন 50 মার্ক হচ্ছে বরাদ্দ, পিএসসি কিন্তু 50 মার্ক বরাদ্দ করে দিয়েছে লিখিততে। সো তাদের জন্য হচ্ছে নতুন একটা কোর্স আমরা ছেড়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী লিখিত কোর্স। 200 মার্কের যে লিখিত পরীক্ষাটা হয়, শ্রদ্ধেয় শাহরিয়ার মামুন স্যারের কোর্স, মাত্র 500 টাকায় আমরা ডিসকাউন্টেড অফার করছি। আজকে ঘুরে আসেন আমাদের ওয়েবসাইট এবং এনরোল করুন www.super30bangladesh.com। আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা প্রথম স্ট্রিংটা দেখি। 11 নম্বর স্ট্রিং, ড্রাফট, ভার্ব, ড্রাফটি, পার্সন নাউন, কনস্ক্রিপ্ট, এটাও পার্সন নাউন। ড্রাফট কি? এটা একটা আমরা জানি যে খসড়া, তাই না? একটা ড্রাফট করো তো, বলি না যে একটা ড্রাফট বানাও এটার, অর্থাৎ ফাইনাল কোনো প্রপোজালের আগে, ফাইনালাইজ করার আগে যেটা হয় সেটাকে ড্রাফট বলা হয়। খসড়া এখনো ফাইনাল হয়নি, বাট আমরা ওয়ার্কিং অন ইট, এটা আমরা সবাই পারি। আমরা এমএস ওয়ার্ডে দেখবেন যে ড্রাফটে সেভ থাকে, যে কোনো কিছু আপনি ড্রাফটে সেভ থাকে, অর্থাৎ সেটা খসড়া। বাট এখানে কিন্তু ওইটা না, এখানে হচ্ছে মিলিটারি, অর্থাৎ আমরা যেহেতু যুদ্ধতে আছি, তার মানে কি মিলিটারি রিলেটেড সবকিছু, যেহেতু কোনো নাই, গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ডও নাই, তার মানে কি অবশ্যই যুদ্ধ রিলেটেড এবং কি মিলিটারি রিলেটেড। ড্রাফট হচ্ছে যখন আপনার বাধ্যতামূলক মিলিটারিতে আপনাকে ভর্তি হতে হবে, অর্থাৎ আপনার আর্মিতে যোগদান করতে হবে। সো এটাকে বলা হয় ড্রাফট। টু ড্রাফট হিজ সান, অর্থাৎ সে তার ছেলেকে মিলিটারিতে দিয়ে আসলো, এটা বাধ্যতামূলক, ছেলেকে জিজ্ঞাসা করা হয়নি, যেতে হবে। সো এটাকে বলা হয় ড্রাফট করা। এবং ড্রাফটই হচ্ছে যাকে মিলিটারিতে সার্ভ করতে হচ্ছে, যাকে বাধ্য করা হচ্ছে, অথবা যে যাকে আসলে মানে হয়তো তার ওপিনিয়নটা ম্যাটারই করে না, বাধ্য বলাটাও ভুল, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে নিয়ম আর কি, একটা দেশের নিয়ম, রাজার নিয়ম। হ্যাঁ, আচ্ছা, একইভাবে কনস্ক্রিপ্ট, তাহলে কি সেই ব্যক্তিটা কনস্ক্রিপ্ট, যাকে মিলিটারিতে দিয়ে দেওয়া হয়েছে, যে মিলিটারিতে যে যোগদান করতে বাধ্য হলো, সেই ব্যক্তিটাকে আমরা বলবো কনস্ক্রিপ্ট। তাহলে দ্য ইয়াং ম্যান ইজ এ কনস্ক্রিপ্ট টু দি মিলিটারি, অর্থাৎ তাকে মিলিটারিতে ভর্তি করা হয়েছে এবং তার ওপিনিয়ন এখানে আসলে ম্যাটারই করে না। তো এখানে বাধ্যতামূলক বলা হচ্ছে, কারণ হচ্ছে আপনাকে জিজ্ঞাসাই তো করেনি। যেমন দক্ষিণ আফ্রিকাতেও এরকম ছিল। এবং ইলন মাস্ক, আমরা যে জানি স্পেস এক্স এর যে উদ্যোক্তা, রাইট, টেসলার যে সিইও, উনি কিন্তু দেশ ছেড়েছেন এই জন্য, কারণ মিলিটারিতে যোগদান বাধ্যতামূলক ছিল তখন। সো অনেক দেশে এটা, এবং মডার্ন যুগেরও, মানে একদম মডার্ন এরা পর্যন্তই আর কি এটা ছিল। সো এই যে দেখেন, তাহলে ওয়ারের সাথে মিল পেলাম তো আমরা, তাই না, যে মিলিটারি নিয়ে পড়ছি আমরা। গট ক্যারিড অ্যাওয়ে এখনো এই ক্লাসে নেই। গট ক্যারিড অ্যাওয়ে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি, অর্থাৎ বিচ্যুত হলে তখন আমরা গট, এই যে এরকম একটা লিজেন্ড আমরা যে বারবার শিখাই, হ্যাঁ, যারা নতুন তাদেরকে আমি একটু মনে করে দিচ্ছি। তো এই লিজেন্ডটা কিন্তু দেখেন এই ক্লাসে একদমই পড়বে না, সব আমাদের যুদ্ধ রিলেটেড, মিলিটারি রিলেটেড, এগুলো আমরা শিখছি। আচ্ছা, তাহলে দেখেন পরটা দেখেন ইনকারশন, তারপরে কি ইনকার করা, ভার্ব ডিরাইভ করলাম, আর এটা ইনকারশন নাউন, আর একই সেম ওয়ার্ড রুট হচ্ছে ইনফ্লাক্স, এটাও ভার্ব। ইনকারশন হচ্ছে একটা আক্রমণ, ঠিক আছে, হঠাৎ করে ইনট্রুড করা, কোনো একটা টেরিটরিতে আপনি ঢুকে গেলেন, কারো বাসায় আপনি
সিধেল চোর বলে না, যে কেটে শীত কেটে ঢুকে, মানে কি জানি বলে, অর্থাৎ ভিতরে খুঁড়ে খুঁড়ে ঢুকে যায়। তো ওইগুলোকে বলে ইনট্রুড করা বা ইনকারশন, মানে ওই ধরনের আক্রমণ বা ওই ধরনের একটা ভায়োলেট করাকে বলা হয় ইনকারশন, অ্যাটাক করাকে বোঝাবেন। আর ডিরাইভ যদি করি, ভার্ব হচ্ছে ইনকার, এটার একটু ডিফারেন্ট মিনিং আছে। টু ইনকার লস মানে কি নিজের উপরে নিয়ে আসা, আপনি নিজের উপরে নিজের অবস্থাটা নিজেই দায়ী। টু ইনকার লসেস ইন বিজনেস, তাহলে কি বোঝাবে? আপনি নিজেই নিজের দোষে লস করলেন, হ্যাঁ, নিজের উপরে এই অবস্থা আরোপ করা, এটাকে বলা ইনকার করা। তাহলে ইনকার লসেস, হ্যাঁ, ইনকাম ফিজ, ইনকার হচ্ছে কি ট্যাক্স, অর্থাৎ কোনো একটা ক্ষতি আপনার হচ্ছে এবং সেটা আপনি নিজেই নিজের মধ্যে এনেছেন নিজের কর্মের জন্য। হ্যাঁ, ইনফ্লাক্স, এই ইনকার, এগুলো এই ওয়ার্ডটা আসে দেখবেন যে এইসব ফাইন্যান্সের ক্ষেত্রে বা কোনো কর্পোরেট কোনো একটা কিছু বললে তখন ইনকার ওয়ার্ডটা আসে। কর্পোরেট সেক্টরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিপোর্টে দেখবেন এই ধরনের ওয়ার্ডগুলো, ইনকার ওয়ার্ডটা ইউজ হয়। আর ইনফ্লাক্স আমরা অলরেডি জানি নাউনও হতে পারে, তাই না, যে অনেক মানুষের ইনফ্লাক্স অফ রোহিঙ্গা, 10 লাখ রোহিঙ্গার আসাটা, আরোহণটা, সবাই মিলে চলে আসা। তাহলে ভার্ব কি হবে? একসাথে কোথাও কি ভেতর দিকে আসা আর কি, ইনফ্লাক্স, একসাথে। দ্য ইনফ্লাক্স অফ আর্মি হতে পারে না, যে সব এতগুলো আর্মি আমাদের দিকে অগ্রসর হচ্ছে, এতগুলো হচ্ছে কি সেনা, ওই রাজার মানে যুদ্ধ, ধরেন যুদ্ধ যখন ডিক্লেয়ার হয় যে যাও, তখন সবাই মিলে কি হয় আসছে, ধরেন ওইটাকে বলা হয় ইনফ্লাক্স। সো ওইভাবে রিলেট করা আর কি। 13 নম্বর স্ট্রিং দেখি, ম্যারিটাইম ইকুয়াল টু কি ম্যারিন অ্যাডিটিভ। এই ওয়ার্ডটা আমরা সবাই জানি, সমুদ্র সম্পর্কিত, সমুদ্র যাত্রা সম্পর্কিত ম্যারিটাইম। তাহলে ম্যারিটাইম রুলস আছে, ম্যারিটাইম এরকম অর্গানাইজেশন আছে যারা এই জিনিসগুলো দেখে। অর্থাৎ সমুদ্র যাত্রা সম্পর্কিত কোনো কিছু হলে বলা হবে ম্যারিটাইম লজ, অর্থাৎ এই সময় আপনি যাত্রা করতে পারবেন, এই সময় পারবেন না। আমাদের যেমন দেখবেন যে আপনি বঙ্গোপসাগরে যখন মানে কিছু কিছু সময় আছে যাওয়া যায় না, অনেক উত্তাল থাকে সমুদ্র, তো ওইগুলোকে বলা হয় ম্যারিটাইম যে রুলগুলো। হ্যাঁ, বিদেশেও তাই, বড় বড় সমুদ্র রিলেটেড যাত্রা সম্পর্কিত যারা কাজ করে তাকে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, ম্যারিটাইম লজ। ল যদি নাউন হয়, অ্যাডজেক্টিভ কি ম্যারিটাইম, সমুদ্র সম্পর্কিত। তাহলে মেরিন, আমার নাম যেরকম মেরিনা, তাহলে মেরিনা হচ্ছে নাউন আর মেরিন হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ মেরিন ইঞ্জিনিয়ার আমরা নাম শুনেছি, এবং এদেরকে শর্টকাটে কি বলে জানেন? মেরিনার। অর্থাৎ তারা সবাই হচ্ছে আমার মেরিনার, হচ্ছে তারা সবাই মেরিনার। তা আমার নাম যেহেতু মেরিনা, তাহলে যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে সবাই তাহলে আমার। সো এটা কিছু করার নেই, এটা ঈশ্বর প্রদত্ত, আমি পেয়েছি। হ্যাঁ, তো ওদেরকে কিন্তু ডাকা হয় মেরিনার। আপনার খোঁজ নিয়েন, দেখেন একদম শুধু নামের বানানটা হচ্ছে লাস্টে ই আর হবে। হ্যাঁ, আর এমনিতে আমরা কি জানি? মেরিন ইঞ্জিনিয়ার মানে কি? ইঞ্জিনিয়ারের আগে মেরিন লাগিয়ে দিলেন, অ্যাডজেক্টিভ। এরা হচ্ছে সমুদ্রের ইঞ্জিনিয়ার, ঠিক আছে? হাস্যকর, সমুদ্রকেও ইঞ্জিনিয়ার করা যায়, বুঝে নেবার। ইঞ্জিনিয়ার কি নাউন। সো তাহলেই বুঝতে পারছেন অ্যাডজেক্টিভ কিভাবে। তাহলে মেরিন কি? অ্যাসেটস, মেরিন রিসোর্সেস, অ্যাসেট তো ভুল হবে, অ্যাসেট না, মেরিন রিসোর্সেস। আমরা যে এখন যে সমুদ্র রিলেটেড যে ব্লু ইকোনমি, সেখানে কিন্তু শেখানো হয় হাউ ডু উই হার্নেস দি মেরিন রিসোর্সেস, সমুদ্রের ভিতরে যেসব সম্পদগুলো আছে ওগুলো কিভাবে আমরা আরোহণ করব। সো মেরিন মানেই হচ্ছে রিলেটেড টু সি, ওশেন, সমুদ্রের ভিতরের যে এটা। সো অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু নাউন না। 14 নম্বর কি? ভ্যানগার্ড, এটা অ্যাডজেক্টিভ, আমি নাউন লিখছিলাম, অ্যাডজেক্টিভ। ভ্যান্টেজ অ্যাডজেক্টিভ, অ্যাডভান্টেজ নাউন। এটা আমরা জানি, অ্যাডভান্টেজ মানে সুবিধা, এটা নাউন সবাই জানি। আচ্ছা, ভ্যানগার্ড আর ভ্যান্টেজ দোনোটাই ইম্পর্টেন্ট ওয়ার্ড আসে, এই হিট লিস্টে ভ্যানগার্ডটা থাকে। এখানে মিলিটারি সেনাদের ক্ষেত্রে বোঝাচ্ছে, যখন দেখবেন অনেক সেনা, যোধা আকবর দেখেছেন কিনা?
আরো যে কোনো যুদ্ধ রিলেটেড যদি সিনেমা দেখে থাকেন দেখবেন যে শয়ে শয়ে হচ্ছে সেনা দাঁড়িয়ে আছে বা ইসের উপরে, হয় ঘোড়াতে অথবা এমনি এমনি দাঁড়িয়ে আছে। তো দেখবেন যে প্রথম দিকে যারা, এবং যারা ধরেন লিডার থাকে, কমান্ডার থাকে, তারা 2-3টা সারি সামনে থাকে, সেটাকে বলে ভ্যানগার্ড পজিশন, সামনে দাঁড়িয়ে, ঠিক আছে, একদম সম্মুখে আর কি, যারা একদম শুরুর দিকে, ভ্যানগার্ড পজিশন। তাহলে অ্যাডজেক্টিভ আর পজিশন কি? অবস্থান, নাউন। সো এটা মেটাফরিক ভাবেও ইউজ হয় যে আজকের যুগে ভ্যানগার্ড পজিশনে আছে কে? স্টিভ জবস, অ্যাপল, তারপরে হচ্ছে সবচেয়ে বড় বড় কোম্পানিদেরকে আপনি বুঝাতে পারবেন তারা ভ্যানগার্ড পজিশনে আছে, পায়োনিয়ার টাইপের বোঝায় আর কি। হ্যাঁ, ভ্যান্টেজ পয়েন্ট আমি এইভাবে মনে রেখেছি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, না হলে দেখে কিছুটা নাউন নাউন মনে হয়। এক্সকিউজ মি। ভ্যান্টেজ পয়েন্ট দিয়ে আমি যেভাবে মনে রাখি ওইভাবেই মনে রাখবেন, ভ্যান্টেজ পয়েন্ট একসাথে। তাহলে পয়েন্ট যদি নাউন হয়, পয়েন্টের আগে বসছে কি? অ্যাডজেক্টিভ। সো ভ্যান্টেজ একটা অ্যাডজেক্টিভ। এবং অ্যাট দিস ভ্যান্টেজ পয়েন্ট তার মানে কি? আই নিড টু বি এবল টু ডিসাইড অন দিস, অর্থাৎ আমার এই পজিশনে দাঁড়িয়ে, আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আমার এই বিষয়ে জানা উচিত, আমি আসলে সিদ্ধান্ত নিতে পারা উচিত, আমার তো এখন দুবিধায় থাকা উচিত না। তাহলে কি বোঝাচ্ছেন? অ্যাট দিস ভ্যান্টেজ পয়েন্ট, অর্থাৎ এই অবস্থানে, ঠিক এই অবস্থানটাতে দাঁড়িয়ে, ঠিক আছে। এখানে কিন্তু কিছুটা সুবিধা, যেমন ভ্যান্টেজ, ইউ আর অ্যাট এ ভ্যান্টেজ পয়েন্ট, অর্থাৎ কিছুটা সুবিধা আছে আপনার এই অবস্থানটাতে যে দাঁড়িয়ে আছেন। এই ভ্যানগার্ড দিয়ে কিছুটা রিলেট করা যায়, ভ্যানগার্ড একদম সম্মুখে আছে, অর্থাৎ টপ কিছু কোম্পানিরা কোথায় আছে? ভ্যানগার্ড পজিশনে আছে। তাহলে তারা একটা ভ্যান্টেজ পয়েন্টও আছে, তাদের একটা কিন্তু অবস্থানের কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো দেখেন, হিয়ার কামস সেম ওয়ার্ড রুট, অ্যাডভান্টেজ, অর্থাৎ কিছু সুবিধা। অ্যাডভান্টেজ আমরা জানি নাউন, সুবিধা, ঠিক আছে। সো আমার মনে হয় বুঝতে পেরেছেন। আরো যখন উদাহরণ পাবেন তখন অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি তো উদাহরণ দেই, বাট আপনারা যখন রিডিং করবেন, ডেইলি স্টার পড়লে এগুলোর উদাহরণ যখন পাবেন তখন বুঝতে পারবেন আমি কেন বুঝিয়েছি। আচ্ছা, 15 নম্বর স্ট্রিং দেখেন, এইজেস, এটা হচ্ছে নাউন। এটা বেসিক্যালি ইউজ হয় আন্ডার দি এইজেস, এই একটা ফ্রেজ আছে, আন্ডার দি এইজেস অফ, দিয়ে দেন দ্য লিডার, আন্ডার দি এইজেস অফ দ্যাট লিডার, হ্যাঁ, দ্য ক্রিমিনালস ওয়েন্ট অ্যাওয়ে, দ্য ক্রিমিনালস ফ্লিউ অ্যাওয়ে। হ্যাঁ, আমরা ছিলাম আন্ডার দি এইজেস অফ দ্যাট লিডার, বা এভাবে বসিয়ে দেন ইনফ্লুয়েন্সিয়াল কেউ, পাওয়ারফুল কারো, আন্ডার দি এজেস, অর্থাৎ তার আশকারায়, তার প্রশ্রয়ে, তার পৃষ্ঠপোষকতায়, তার হচ্ছে আশ্রয়ে আছে এবং তার সাহসে, অর্থাৎ সে তাকে যদি আশ্রয় না দিত তাহলে তো সে এটা পারতো না। সো অত বড়, বিশাল বড় একটা লিডারের আন্ডারে থেকে এই ছিচকা ক্রিমিনালটা অনেক উল্টাপাল্টা কাজ করছে, বিকজ হি নোজ দ্যাট হি উইল গেট অ্যাওয়ে। সে জানে যে পুলিশ তাকে ধরলে আবার ছেড়েও দিবে, কারণ তার অনেক পাওয়ারফুল একজনের কি, হি ইজ আন্ডার দি এজেস অফ দ্যাট পলিটিক্যাল লিডার। তো এইভাবে খুব ইউজটা পাবেন। এইজেস বানানটা দেখেন, AEGIS, এইজেস, কিছুটা আমব্রেলার মতো, হ্যাঁ, ছাতায়, আন্ডার দি এজেস অফ, এটা ওই পলিটিক্যাল পাওয়ারও হতে পারে, আবার ধরেন কোনো বড় কোম্পানির একটা আমব্রেলা ইও হতে পারে, যে হ্যাঁ, দোজ আর দি সিস্টার কোম্পানিজ অফ দি এজেস অফ ইউনিলিভার, এরকমও হতে পারে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে একটা আমব্রেলার মতো কাজ করে, সেটাকে বলা এজেস অফ, একটা তার সাপোর্টে, কোনো কিছুর সাপোর্টের মাধ্যমে অন্য কিছু যখন পার পায়। তাহলে অ্যাকুয়াটার, এটাও ভার্ব। রিলেটিভ দেখেন, অ্যাক্সেসরি, তাহলে এটা নাউন। আমরা কি জানি অ্যাক্সেসরি মেয়েরা পরে না, আমি যেমন পরে আছি কানের দুল, এই যে হাতে একটা ব্যাঙ্গেল, তো এগুলোকে বলা হয় অ্যাক্সেসরি, অর্থাৎ সাজগোজের যখন হেল্প হয়, আমার সাজগোজটা পরিপূর্ণ করছে, দ্যাট ইজ, এই জন্য অ্যাক্সেসরি। বিভিন্ন অ্যাক্সেসরির মাধ্যমে আমরা হচ্ছে কি করি, কোনো কিছু পরিপূর্ণতা দান করি। ঠিক এখানে কিছুটা ওরকমই মিল পাবেন, যে ইকুইপমেন্ট হচ্ছে সাজানো, সেটা যুদ্ধের ক্ষেত্রে। যেমন অ্যাকুটার মানে হচ্ছে টু ইকুইপ উইথ কি,
ওয়েপন্স, বা আপনার ধরেন যে আপনি মেশিন গান আনছেন, কিন্তু মেশিন গানের সাথে অনেক বুলেট লাগে বা একটা ওই যে রিলটা লাগবে, তারপরে হচ্ছে মেশিন গান রাখার হয়তো একটা শিল্ড আছে, তো এগুলো হচ্ছে কি একটু অ্যাকুটার, অর্থাৎ আপনার যুদ্ধাস্ত্র যুদ্ধাগারকে আপনি সাজানো, সেটাকে বলা হয় অ্যাকুটার করা। আপনার একটা সেনাকে আপনি কি কি দিয়ে সাজাবেন, একটা সেনাকে আপনি বর্ম পরাবেন, এই বর্ম তাকে সেভ করবে, হাতে হয়তো সে পরবে, গ্লাভস পরবে অনেক শক্ত শক্ত, বুট পরবে, তারপরে সে মাথাতে হচ্ছে হেলমেটের মতো পরবে যেন সে সেফ থাকে, নাহলে তো সে গুলি খাবে। সো এইটাকে বলা হয় টু ইকুইপ উইথ ওয়েপন্স, অ্যাকুটার। ঠিক আছে, বানানটা দেখেন TRE হচ্ছে ব্রিটিশ, আর যদি ইউএস স্পেলিং হয় TER, একই। হ্যাঁ, অ্যাক্সেসরি তাহলে বুঝতে পারছেন রিলেটিভ কিভাবে, টু অ্যাক্সেসরাইজ দি মিলিটারি উইথ ওয়েপন্স, হয়ে গেল। আচ্ছা 16 নম্বর কি, কোহর্টস। এইটা বড় আছে স্ট্রিংটা, নাউন, প্লুরাল নাউন টু বি প্রিসাইজ, এগুলো হচ্ছে প্লুরাল ভাবে ইউজ হয় আর কি, একসাথে কোহর্টস এস এস হয়। আর্সেনাল নাউন, ক্যাশ নাউন, কর্ডন নাউন, সেন্চুরিয়ন পার্সন নাউন, আর্মাডা এটাও নাউন, ওই একই, আর্ম দিয়ে মনে রাখবেন, আর্ম মানে কি ফায়ার আর্মস, অর্থাৎ ক্ষেপণাস্ত্র, অস্ত্রকে বোঝায়। কু, এটা কিন্তু পিটা উজ্জ্ব থাকবে জানেন তো, COUP, সুপের মতো স্পেলিং, কিন্তু উচ্চারণটা পিটা উজ্জ্ব থাকবে, শুধু কু থাকবে, COUP, উচ্চারণটা কু, মিলিটারি কু বলা হয়। আর ভালনারেবল অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি, প্রজেক্টাইল, ক্যামোফ্লাজ নাউন, কন্টিনজেন্ট এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। বাদ বাকি এগুলো সবই হচ্ছে কন্টিনজেন্টেরই বুঝিয়েছে। দেখেন প্রাইমারি মিনিং, অর্থাৎ একটা যে এই প্রাইমারি মিনিং এর যে লিজেন্ড, দেখেন ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ কন্টিনজেন্টকে বোঝাচ্ছে, সেকেন্ডারি মিনিং হচ্ছে ডিপেন্ডেন্ট, টারশিয়ারি মিনিং দেখেন সেকেন্ডারি মিনিং এর লিজেন্ড কি সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে কি টারশিয়ারি মিনিং এর, অর্থাৎ সব এই কন্টিনজেন্টেরই তিনটা মিনিংকেই বুঝিয়ে দিয়েছে। এটা আমরা দেখব, কন্টিনজেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। আচ্ছা কোহর্টস তাহলে কি, একটা দল, হ্যাঁ একই ধরনের মানুষের দল, যারা ধরেন একটা রাজনৈতিক দল, তারা সবাই একই নেতাকে ফলো করে এবং তারা খুবই লয়াল এবং সবসময় তারা একত্রে থাকে, একত্রে সব অপারেশন করে, এটা আমরা বলবো কোহর্টস অফ কি মিলিশিয়া, এ কোহর্টস দি কোহর্টস অফ কি দ্যাট পলিটিক্যাল লিডার, তার ফলোয়ার যারা আছে, এইভাবে একটা ছোট গ্রুপকে বোঝায়। ঠিক আছে, যারা আসলে একই সমান একই ধরনের গোল আছে, শেয়ার্ড একটা গোল নিয়ে কাজ করে। আর্সেনাল অস্ত্রাগার, আর্সেনাল অস্ত্রাগার অর্থাৎ যেখানে সব স্টোরেজ আপনি স্টোর করেন, স্টোরেজকে বোঝায়, অস্ত্রের স্টোরেজকে বোঝা হয় আর্সেনাল। ঠিক আছে, ক্যাশ এটা হচ্ছে নাউন, এটা হাইডিং প্লেস, আমরা যে ক্যাশ মেমোরি বলি ওটা দিয়ে মনে রাখতে পারেন, বাট এটা হচ্ছে মিলিটারিদের ক্ষেত্রে বোঝাচ্ছে যে হাইডিং প্লেস, একটা লুকিয়ে থাকার একটা গোপন জায়গা ক্যাশ। হ্যাঁ, যে যুদ্ধ করার ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন স্ট্র্যাটেজি, যেমন গেরিলাদের নিশ্চয়ই একটা হাইডিং প্লেস ছিল, গেরিলা যারা ফাইটার, ক্যাশ হচ্ছে হাইডিং প্লেস। কর্ডিয়নও তাই, কর্ডন দেখেন কর্ডন, এটা একটা ওই হাইডিং প্লেসের মতোই রিলেটেড। ঠিক আছে, কিন্তু দেখেন আরেকটা রিলেটিভের লিজেন্ড দেওয়া, কিন্তু সেন্চুরিয়ন, এই সেঞ্চুরি থেকে মনে রাখবেন, সেঞ্চুরি মানে 100, অর্থাৎ 100 সেনার যে কমান্ডার তাকে বলা হয় সেঞ্চুরিয়ন, ভাগ ভাগ করে আর কি। 100 যখন সেনা, তার একটা লিডার, আমরা বলি না গ্রুপ লিডার থাকে স্কুলে ইসে, প্রত্যেকটা সেকশনের লিডার থাকে, ঠিক ওরকম 100 জন নেতা, 100 জনের যে নেতা, 100 জনের যে কমান্ডার, 100 জন সেনার যে কমান্ডার তাকে বলা হবে সেঞ্চুরিয়ন।
আর্মডা, আর্ম থেকে এসেছে, আচ্ছা ওই যে অস্ত্রাগার যেখানে লুকিয়ে রাখা হয় বা একসাথে অস্ত্র থাকলে আর্মডা বলা হয়। কুপ আমরা বলেছি, অভ্যুত্থান, মিলিটারি কু। মিয়ানমারে যে মিলিটারি কু হলো ফেব্রুয়ারিতে 2020-এর, সেটা কি ছিল? অভ্যুত্থান। হঠাৎ করে যখন এই যেমন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যেমন এই যে অং সান সুকি কিন্তু জিতে গিয়েছিল, তাকে উৎখাত করে দিল, হঠাৎ করে একটা অভ্যুত্থান ঘটে দখল করে নিল, তাহলে এটাকে কি বলবেন? কু বলা হবে। রাজনৈতিক কু হতে পারে, মিলিটারি কু, ওটা হচ্ছে মিলিটারিরা করেছে। রাজনৈতিক ভাবেও হতে পারে যে এক দল আরেক দলকে হঠাৎ করে অভ্যুত্থান ঘটিয়ে ফেললো, ঠিক আছে? সো কুটা বুঝতে পেরেছেন, অর্থাৎ সরকার বিরোধী অথবা যে কোনো কর্তৃপক্ষ বিরোধী বিষয়, এগুলো সরকারের ক্ষেত্রেই হয়, বা একটা রেজিম অর্থাৎ কোনো একটা রাজা, যেমন যদি বাশার আল আসাদের বিরুদ্ধে কু হয়, তারপরে ইরাকে সাদ্দাম হোসেনের, তারপরে হচ্ছে লিবিয়ায় গাদ্দাফি, এদের বিরুদ্ধে যখন হবে সেটাও কু। কারণ তারা কি আপনার হচ্ছে একটা রেজিম, তাদের একটা স্বৈরাচার ছিল। ভালনারেবল কি? অ্যাডিটিভ। কু থেকে দেখেন ভালনারেবল এসেছে, অর্থাৎ আক্রমণ করা যায় এমন। এই যে কু করা যায়, অর্থাৎ ওই রাজাটা এখন ভালনারেবল, যে কোনো মুহূর্তে কু হতে পারে, রাজাকে কেউ আর মানছে না, ঠিক আছে? বিভিন্ন যে রেভলিউশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, তাহলে কি, তারপরে রাশিয়ান রেভলিউশন, জারকে যে উৎখাত করলো, এক্সিকিউশন করলো, তো এটা ভালনারেবল ছিল, তারা আক্রম্য ছিল। বাংলাটা হচ্ছে আক্রম্য, ঠিক আছে? তারপরে হচ্ছে দুর্বল, ঠিক আছে? তারপরে হচ্ছে অরক্ষিত বলা হয়। এই বাংলাটা শিখে রাখেন, অরক্ষিত। জায়গা নাই তাও লিখে দিচ্ছি, কারণ এই বাংলাটা জানলে আপনি ভালো মতো বুঝবেন ভালনারেবল মানে আসলে কি। অরক্ষিত, যে কোনো মুহূর্তে তাকে, মানে সে আক্রমণ করার জন্য বসে আছে, আক্রমণ হবার জন্য যা আক্রমণ করা যায় তাকে বলা হয় ভালনারেবল, অরক্ষিত, আক্রম্য। তাহলে প্রজেক্টাইল, প্রজেক্টাইল তাহলে কি? ক্যামোফ্লাজ দিয়ে আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। ক্যামোফ্লাজ হচ্ছে, আমরা সবাই জানি, কোট বেশ, শত্রুকে ধোকা দেওয়ার জন্য কোট বেশ। আমরা প্রজেক্টাইলটা দেখি। প্রজেক্টাইল মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র, বা সিম্পলি মিসাইল দিয়ে মনে রাখবেন। একটা সিনোনিম শিখলেন আর কি, মিসাইলের একটা সিনোনিম হচ্ছে প্রজেক্টাইল, যেটাকে প্রজেক্ট করা হয়। প্রজেক্ট মানে কি? ছুড়া, নিক্ষেপ করা, ঠিক আছে? প্রজেক্টেড বাজেট, প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বা প্রজেক্টেড ইনকাম, বা প্রজেক্টেড লস, প্রজেক্টেড রেভিনিউ, এগুলো কি বোঝায়? অর্থাৎ একটা আমি ছুড়ে দিচ্ছি, অর্থাৎ একটা আমার টার্গেট, এটা মেটাফরিক ভাবে ইউজ হয়, কিন্তু আসলে প্রজেক্ট মানে নিক্ষেপ করা, ছুড়ে মারা। সো তাহলে ওইখান থেকে এসেছে প্রজেক্টাইল। মিসাইল কিভাবে ছুড়ে মানে নিক্ষেপ করা হয় না, এখানে টার্গেট করি, ঠিক উড়ে এসে চলে যাচ্ছে। এটার সাথেই একই আরেকটা বইয়ে দেখবেন ভিতরে ট্র্যাজেক্টরি আছে, এখানে স্ট্রিং এ নাই, প্রজেক্টাইলের সাথে রিলেটেড করে দেওয়া আছে ট্র্যাজেক্টরি। ট্র্যাজেক্টরি হচ্ছে দ্য পাথ, এই যে একটা পাথ যেটা দিয়ে মিসাইলটা যায়। আপনি এখানে বসে বসে আপনি মিসাইল মারছেন, এটা হচ্ছে মনে করেন, হ্যাঁ এটা হচ্ছে ইউএসএ, মনে করেন এটা হচ্ছে রাশিয়া, ডান পাশে প্রাচ্যে তো রাশিয়া থাকবে, এটা হচ্ছে মনে করেন ইউএসএসআর, আর এটা হচ্ছে ইউএসএ, কোল্ড ওয়ারের সময় যেটা হচ্ছিল। আপনি এখানে মিসাইলটা ছুড়ে মেরেছেন, এই যে যাচ্ছে মিসাইল এখান থেকে এখান থেকে যে গতি, হ্যাঁ মিসাইল কিন্তু একটা, রাইট? কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, যে গোলাকার যে হাইপারবোলিক একটা রাস্তা, এইটাকে বলা হয় ট্র্যাজেক্টাইল, ট্র্যাজেক্টরি। আর প্রজেক্টাইল তাহলে কি হবে? এই মিসাইলটা হচ্ছে প্রজেক্টাইল, আপনি হচ্ছে মিসাইলের একটা সিনোনিম জানলেন প্রজেক্টাইল, বাট এটাকে বলা হবে ট্র্যাজেক্টরি। এটা অনেক অনেক মেটাফরিক ইউজ পাবেন ডেইলি স্টারে। ট্র্যাজেক্টরি, এই পথটাকে বলা হবে ট্র্যাজেক্টরি, হার ট্র্যাজেক্টরি টুয়ার্ডস স্টারডম। ক্যাটরিনা কাইফের স্টারডমের পিছনে যে ট্র্যাজেক্টরি, মানে কি তার রাস্তাটা, এতদিনে তার যে জার্নিটা,
10 বছর 15 বছরের যে ক্যারিয়ার, সেটা হচ্ছে তার ট্র্যাজেক্টরি টু স্টারডম। সে কিভাবে স্টার হলো নর্মাল থেকে, সেইটাকে এভাবে অনেক ইউজ হয় ট্র্যাজেক্টরি, যদিও এটা এসেছে মিসাইল থেকে, ঠিক আছে। কিন্তু নক্ষত্রপুঞ্জ যে রাস্তায় যাচ্ছে, এই ধরনের অনেক ইউজ আছে, মেটাফরিক ইউজ, অর্থাৎ যে রাস্তা দিয়ে একটা আপনার জার্নি আছে, এই জার্নি যে কোনো একটা জার্নিটার রাস্তাটাকে বোঝাবে ট্র্যাজেক্টরি, হার ট্র্যাজেক্টরি টুয়ার্ডস স্টারডম, যাত্রাটা। হ্যাঁ, সো এই জন্য বললাম এখানে স্ট্রিং এ নাই, কিন্তু বইয়ের ভিতরে কিন্তু আছে প্রজেক্টাইলের সাথে ক্ষেপণাস্ত্র, হ্যাঁ, মিসাইলের যে রাস্তাটা সেটাকে বলবো আমরা ট্র্যাজেক্টরি। তারপরে দেখেন ইকুয়াল টু রিলেটিভ আছে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ আমরা সবাই জানি যে গিরগিটি বলি না, রং বদলায় শত্রুকে ধোকা দেওয়ার জন্য। সে যখন যাবে পাথরে জঙ্গলে থাকবে, সে তার হচ্ছে রংটা থাকবে পুরো পাথরের মতো, আবার সে যখন গাছে উঠে যায় গাছের বাকলের মতো তার রং হয়ে যাবে, পাতার মতো সবুজ হয়ে যাবে। এটাকে বলে ক্যামোফ্লাজ, দি ক্যামোফ্লাজ অফ দি পলিটিক্যাল লিডার্স। তারা পলিটিক্যাল লিডাররা যখন বিভিন্নভাবে রং বদলায়। হ্যাঁ, কন্টিনজেন্ট হচ্ছে আমাদের এই স্ট্রিংটা লাস্ট ওয়ার্ড, তিনটা মিনিং আছে। প্রথম মিনিং কি দেখেন, টেম্পোরারি মিলিটারি ইউনিট। এটা তাহলে কি নাউন, যে একটা দি কন্টিনজেন্ট অফ দি পুলিশ অন দি কি পিলখানাতে একটা ছোট্ট টেম্পোরারি ইউনিট করেছে, ওই ছোট্ট ইউনিটটাকে আমরা বলবো কন্টিনজেন্ট। এটা নাউন। ওখানে ধরেন 5টা পুলিশ অফিসার আছে, একটা ইসের মতো ক্যাম্পের মতো নিয়ে বসেছে, ঠিক আছে, হয়তো কোনো একটা মিশনে বসিয়েছে ওই জায়গায়। তারপরে সেকেন্ডারি মিনিং কি ডিপেন্ডেন্ট, এটা অ্যাডজেক্টিভ। ইট ইজ কন্টিনজেন্ট অন ইয়োর কামিং টু দ্য পার্টি। আমি যাব কি যাব না সেটা আসলে কন্টিনজেন্ট টু ইয়োর ডিসিশন। কি বোঝাচ্ছে? ডিপেন্ডেন্ট, তোমার আশাটার উপরে ডিপেন্ড করছে আমি আসলে যাব কিনা, তুমি গেলে আমি যাব। সো কন্টিনজেন্ট কন্ডিশনাল দিয়ে মনে রাখবেন যে ডিপেন্ডেন্টের একটা সিনোনিম হচ্ছে কন্টিনজেন্ট, যে তুমি আসলে আই উইল গো। সো ইট ইজ কন্টিনজেন্ট টু ইয়োর কামিং দ্যাট আই উইল গো। ঠিক আছে, সো এভাবে সেন্টেন্সটা মাথায় রাখবেন। আর টারশিয়ারি মিনিং দেখেন, রিপ্রেজেন্টিং এ লার্জ গ্রুপ। এটাও তাহলে কি, এটা হচ্ছে মেইন, অর্থাৎ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন কন্টিনজেন্ট বলা হবে তাহলে বোঝাবে যে একটা বড় একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্টিং এ লার্জ গ্রুপ। তাহলে কি, ইট ইজ এ কন্টিনজেন্ট অফ দ্যাট মিলিটারি। এই কন্টিনজেন্টটা, ঠিক আছে, ওই মিলিটারি রিপ্রেজেন্ট করছে, লার্জ গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ পেলাম। সো একটাই শুধুমাত্র নাউন হয়, সেটা হচ্ছে টেম্পোরারি মিলিটারি ইউনিট। পরীক্ষাতে আসার মতো, কম্পিটিটিভ টেস্টে এইগুলাই আসবে। 3টা মিনিং আছে, তাই না? এমন করে দিবে যেন আপনি কনফিউজ হয়ে যান। ঠিক আছে, 17 নম্বর দেখি, রিকগনাইসেন্স, ভেরি ইম্পর্টেন্ট। যুদ্ধ রিলেটেড এই ওয়ার্ডগুলো আসার মতো। রিকগনাইসেন্স, দেখেন ডবল এস এবং ডবল এন, একই সেম ওয়ার্ড রুট, রিকগনাইটিয়ার। এটা ভার্ব, যদি আপনাকে নাউন থেকে ভার্ব করতে বলে ওয়ার্ড ফরমেশনে ইজিলি পারবেন। স্কাউট ইকুয়াল টু স্কাউট, দুটোই ভার্ব। রিকগনাইসেন্স নাউন, অর্থাৎ দি অ্যাক্ট অফ রিকগনাইটিং। এইটা পারলে এটাও পারবেন, এটা ভার্ব। অর্থাৎ কি, শত্রুর তথ্য সন্ধান করা। কোল্ড ওয়ারের সময় দেখবেন বিভিন্ন স্পাই প্লেন ছিল, তথ্য সন্ধানে হচ্ছে পাঠানো, এই জন্য স্কাউট। অর্থাৎ কি, স্পাইগিরি করা, হ্যাঁ, খুঁজে খুঁজে, যে রেকি বলা হয়, রেকি করা, মেপে হচ্ছে বের করা, তথ্য বের করা, শত্রু কি করেছে না করেছে, কি গতিপথ নির্ধারণ করা। রিকগনাইটিং, এটা হচ্ছে ভার্ব এবং এটা নাউন হচ্ছে কি রিকগনাইসেন্স, দি অ্যাক্ট অফ কি, এই শত্রুদের ইনফরমেশন বের করা, হ্যাঁ, প্লেনে করে বা বিভিন্ন ইসে করে। U2 যেসব প্লেন ছিল ইসে আপনার কোল্ড ওয়ারের সময়, আমি কিন্তু আমার ইসে আন্তর্জাতিকের কোর্সে পড়িয়েছি, তো ওই সময়কার যে, হ্যাঁ, এইটা ছিল শত্রুদের ইনফরমেশন রিলেটেড। স্কাউটিং আর কি, সিম্পলি স্পাইগিরি করা, তথ্য সন্ধান করে বের করে আনা। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসে এই ওয়ার্ডটা, রিকগনাইসেন্স, রিকগনাইটার, এগুলো আসে, এই দুটো ওয়ার্ড পেয়েছি আমি, আসবে। 18 নম্বর দেখেন, ডিপ্লয় করা, ভার্ব। তারপর হচ্ছে রিলেটিভ এলিজেন্ট, এমিসারি, এটা হচ্ছে নাউন, অর্থাৎ দূত। হ্যাঁ, ডিপ্লয় করছেন, এমিসারিকেই আপনি ডিপ্লয় করছেন। বেসিক্যালি আপনার যে একটা দূত আছে সেটাকে আপনি আসলে ডিপ্লয় করছেন, নিয়োগ দিচ্ছেন। ডিপ্লয় করা, আপনি
আপনার একটা গোয়েন্দাকে আপনি ডিপ্লয় করেছেন ইউকেতে, একটাতে করেছেন আমেরিকাতে, তারা ডিপ্লয় করা, বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা। নিয়োগ করার আরেকটা সিনোনিম মনে রাখতে পারেন যে এমপ্লয়, এমপ্লয় করাকেও মানে ডিপ্লয় করা বোঝাবে। বাট এমপ্লয় হচ্ছে চাকরি দান, আর ডিপ্লয় হচ্ছে আপনি কোনো একটা টোপ ফেলা, মানে একটু নেগেটিভ কনোটেশন আছে ডিপ্লয়তে, ঠিক আছে। 19 নম্বর স্ট্রিং দেখি, রেবেলিয়ন নাউন, রিভোল্ট নাউন, ইনজারেকশন নাউন, ডিরাইভ করলাম দেখেন ডেরিভেটিভের চিহ্ন, অ্যাডজেক্টিভ ইনসার্জেন্ট, ভেরি ভেরি কমন আর কি, এগুলো হচ্ছে ডেইলি স্টারে খুব পাবেন। ইনসার্জেন্ট, ইনজারেকশন, আমাদের যখন গণ অভ্যুত্থান হলো সবাই কি ছিল, বিদ্রোহ করেছে। মিউটিনাস অ্যাডজেক্টিভ, সেডিশাস অ্যাডজেক্টিভ, সব ইকুয়াল লিজেন্ড, তার মানে কি একেবারে হুবহু সিনোনিম। সাবভার্সিভ অ্যাডজেক্টিভ, র্যাবেল রাউজিং এটা অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড দেখেন এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, মাঝখান দিয়ে হাইফেন দিয়ে যুক্ত করা হচ্ছে, র্যাবেল এবং রাউজিং, যে র্যাবেল রাউজ করে, হ্যাঁ উত্তেজিত করে দেওয়া। রেবেল একই দেখেন সিনোনিম, এটা হচ্ছে কোলন দেওয়া আছে, অর্থাৎ রিলেটিভ লিজেন্ড। রেবেল ভার্ব, রেবেলিয়াস ডিরাইভ করলাম অ্যাডজেক্টিভ, আপনাকে ওয়ার্ড ফরমেশনে সরাসরি দিয়ে দিবে। রেবেল থেকে যে অ্যাডজেক্টিভ করো ডাবল এল দিয়ে দিবা, রেবেলিয়াস ইকুয়াল টু ম্যাল কন্টেন্ট অ্যাডজেক্টিভ। ডিসঅ্যাফেক্টেড ভেরি ইম্পর্টেন্ট, ডিসঅ্যাফেক্টেডটা আসার মতো অ্যাডজেক্টিভ, দেখে মনে হচ্ছে কেমন জানি, হ্যাঁ চিনি চিনি, কিন্তু আসলে আমরা ধরতেই পারি না ডিসঅ্যাফেক্টেড মানে কি। ডিফায়ান্স অ্যাডজেক্টিভ, নাউন, সরি নাউন, হ্যাঁ রিলেটিভ লিজেন্ড আছে। খুব দ্রুত এখন মিনিং দেখবো, সবগুলো ওয়ার্ডই ইম্পর্টেন্ট এই স্ট্রিংটার। আচ্ছা সবগুলো ওয়ার্ডই কিন্তু ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিবেন। সবগুলো ওয়ার্ডই পরীক্ষাতে আসবে এবং আপনার হচ্ছে কম্প্রিহেনশনে লাগবে, তারপরে হচ্ছে আপনার পেপার যখন নিউজ পেপার রিডিং এ যাবেন প্রত্যেকটা কমন ওয়ার্ড এবং আপনার মিনিং জানতে হবে, না হলে আপনি নিউজ পেপার উদ্ধার করতে পারবেন না। রেবেলিয়ন নাউন মানে কি, একটা বিদ্রোহ, এটা হচ্ছে নাউন তাই না, বিদ্রোহিত হবে না, বিদ্রোহ একটা বিপ্লব। রেবেলিয়ন, রাশিয়ান রেভলিউশন, রেভলিউশনের আরেকটা মনে রাখবেন রেবেলিয়ন, অর্থাৎ রেবেল মানে প্রতিরোধ করা, হঠাৎ করে আপনি হচ্ছে কি সবাই হচ্ছে বিরুদ্ধচারণ করছে, সবাই মিলে প্রতিবাদ করছে, সিম্পলি প্রতিবাদ, হচ্ছে নাউন। দ্য ম্যাস রেবেলিয়ন ডিউরিং দি কি 1969 আপসার্জ, গণ অভ্যুত্থান, যে সবাই মিলে রেবেলিয়ন করলো। তাহলে রিভোল্ট তো আমরা বুঝতেই পারছি, রিভোল্ট করা, সবাই মিলে প্রতিবাদ করা, রাস্তায় নেমে পড়া, ঠিক আছে, কাজকর্ম ছেড়ে সবাই রাস্তায় নেমে হচ্ছে আন্দোলন করা, রিভোল্ট করা, প্রতিবাদী আন্দোলন। ইনজারেকশন, ইনজারেকশন মানে কি বিরুদ্ধচারণ, বৈরী, বিরূপ, এরকম আরো যত যা আছে বিরূপ সবকিছু। ইনজারেকশন মানে বিদ্রোহ করা, নাউন, এগুলো সব নাউন, বিদ্রোহ, ঠিক আছে, বিরুদ্ধচারণ করা, ইনজারেকশন। হঠাৎ করে সবাই মিলে জেগে উঠছে এবং সেটা কর্তৃপক্ষের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, তারপরে সরকারের বিরুদ্ধে হতে পারে, রাজার বিরুদ্ধে হতে পারে, যে কোনো ধরনের শাসকের বিরুদ্ধে। ইনজারেকশন মিলিটারিদের বিরুদ্ধে হতে পারে। ইনসার্জেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে ইনসার্জেন্ট কারা বলা হয়, ইনসার্জেন্টস বলা হয় সবাই। যেমন ধরেন যে আকসা, আমাদের রোহিঙ্গা নিয়ে যা এই যে মিলিটারিরা ক্র্যাকডাউন করলো আকসার উপরে, আকসা না আরসা এরকম একটা গ্রুপ ছিল, ওটাকে বলে ইনসার্জেন্ট গ্রুপ, অর্থাৎ এরা যারা প্রত্যেকটা ব্যক্তিকে বলা হবে ইনসার্জেন্ট। নাউন হতে পারে, পার্সন নাউন হতে পারে, ইনসার্জেন্টস পার্সন নাউন লিখে রাখেন। আবার হচ্ছে কি হবে অ্যাডজেক্টিভ, দ্য ইনসার্জেন্ট পিপল, সবাই মিলে মিয়ানমারে এখন সবাই ইনসার্জেন্ট পিপল, সবাই সাধারণ মানুষ সবাই এখন বিদ্রোহ করছে, কারণ তার মিলিটারিরা তাদেরকে গ্রাস করে বসেছে, মিলিটারিরা দখল করে বসে আছে। সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের, কারণ তারা ইলেকশন করেছে, নির্বাচন করেছে, ভোট দিয়েছে, তারপরও কি ভোটে কেউ জয়ী হলো না এবং মিলিটারি সবাইকে দখল করে বসে আছে। সব ইন্টারনেট কেটে দিয়েছে, কোনো কানেকশন নাই, ফোনে কথা বলতে পারছে না। তাহলে কি সব মানুষ এখন ইনসার্জেন্ট হয়ে উঠছে, এটা ইজিলি বুঝতে পারবেন, কারণ এত ইউজ, এই ইনসার্জেন্ট ওয়ার্ডটা বেশি ইউজ হয়, এই মিউটিনাস, সেডিশাস এই ওয়ার্ডগুলো কম ইউজ হয়।
মিউটিনি থেকে এসেছে, মিউটিনি, মিউটিনি। আগেকার যুগে যখন দেখবেন যে জাহাজে যখন ডাকাতের গ্রুপ ছিল বড় বড়, যেমন পাইরেটস অফ দি ক্যারিবিয়ান এরকম, হ্যাঁ, তো ওখানে বলা হয় মিউটিনি, অর্থাৎ সবচেয়ে বড় পাইরেট যে তার বিরুদ্ধে যখন কি বিদ্রোহ করে বসে, হয়তো অবাধ্য হচ্ছে যে লুট করবে না, বা হয়তো সে ছেড়ে দিচ্ছে, এটাকে বলা হয় মিউটিনি, বিশ্বাসঘাতকতা করা, মিউটিনি। হ্যাঁ, বড় নেতার বিরুদ্ধেও চারণ করা, বা কথা না শোনা, বা অন্য দলে যোগ দেওয়া, বা হয়তো নেতাকে আক্রমণ করে মেরে ফেলা, সেটাকে বলে মিউটিনি এবং মিউটিনাস, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী, সরকারদ্রোহী, কর্তৃপক্ষদ্রোহী, মিউটিনাস। সেডিশাস তো সরাসরি রাষ্ট্রদ্রোহী, সেডিশন বলা হয়, সেডিশন থেকে এসেছে, আমাদের সংবিধানেও আছে রাষ্ট্রদ্রোহিতা শামিল হবে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হয়, বিভিন্ন ধরনের আছে, দেখবেন রাষ্ট্রদ্রোহিতার শামিল কি কি হবে। সো ওখানে সেডিশন আলাদা সেকশন আছে আমাদের সংবিধানে। তো সেডিশাস মানে কি? সরাসরি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ। সাবভার্সিভও তাই, বাট এখানে রাষ্ট্র সরাসরি না, এখানে হচ্ছে যে কোনো একটা কর্তৃপক্ষের বিরুদ্ধে সাবভার্সিভ, সেটা বড় একটা নেতা হতে পারে, তার বিরুদ্ধে সাবভার্সিভ কাজকর্ম। হ্যাঁ, আপনি দলের নেতা হয়েও, বা আপনি বুঝতে পারছেন যে আপনার যারা অনুগত আছে তারা সাবভার্সিভ কাজকর্ম করছে তলে তলে, হ্যাঁ, আপনার বিরুদ্ধে দলটাকে, হ্যাঁ, অন্যদিকে নিয়ে যাচ্ছে, আর ক্ষতিকারক কাজ করছে, তো সেটা দেশের ক্ষেত্রে হতে পারে, বাট এখানে সেক্ষেত্রে সেডিশাসটা বেশি যাবে। আর অন্যান্য ক্ষেত্রে যে কোনো একটা কর্তৃপক্ষ, কোনো একটা দলের লয়ালটি, সেক্ষেত্রে সাবভার্সিভ কাজকর্ম বলা হবে। ঠিক আছে, ক্ষতিকারক এবং কর্তৃপক্ষ বিরোধী, ভিতরে ভিতরে। হ্যাঁ, র্যাবেল রাউজিং কি? বিদ্রোহতে মানে উদ্বেলিত করে তোলা, আন্দোলিত করে তোলা। যেমন হিটলার হচ্ছে একটা র্যাবেল রাউজিং ছিল, র্যাবেল রাউজিং বক্তা ছিল, এমন করে বক্তব্য দিত যে বাবারে বাবা, সবাই উত্তেজিত হতো, রেগে যেত। র্যাবেল রাউজিং হচ্ছে একটা বক্তা ছিল হিটলার, তার ডাকে সবাই হচ্ছে ঝাঁপিয়ে পড়েছে, মানে সবাই হচ্ছে এরকমও শুনেছি আমি যে তার আদেশ অমান্য করবে না, মানে যদি সে থামতে না বলতো থামতো না। তো দেখা যাচ্ছে যে বড় বড় ছাদ থেকে হয়তো মিলিটারিরা পড়ে যাচ্ছে, কারণ হিটলার থামতে বলে নাই, ওই মার্চ করতে 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 পড়ে গেছে নিচে, কিন্তু থামে নাই। এতটা ভয় পেত এবং এতটা সে র্যাবেল রাউজিং বক্তা ছিল, সে আপনাকে একেবারে আপনার রক্তে হচ্ছে প্রতিশোধ জাগিয়ে তুলবে, এই বিদ্রোহ মেরে ফেলো। সে হচ্ছে র্যাবেল রাউজিং বক্তা এবং র্যাবেল রাউজিং নেতা হতে পারে, পলিটিক্যাল লিডার। ইকুয়াল টু দেখেন ডিসঅ্যাফেক্টেড, এখানে আসলে বোঝাচ্ছে বিরূপ, আপনি আসলে বিরক্ত, আপনি অসন্তুষ্ট, বলা হয় ডিসঅ্যাফেক্টেড। দ্য ডিসঅ্যাফেক্টেড কি? ডিসাইপলস, আপনার যে শিষ্যরা তারা এখন আপনার থেকে দূরে সরে গেছে, অসন্তুষ্ট। ডিসঅ্যাফেক্টেড কাস্টমার হতে পারে, অসন্তুষ্ট যারা, আনস্যাটিসফাইড, তার মানে কি দল ত্যাগ করবে, তারা ডিসঅ্যাফেক্টেড হচ্ছে মেম্বার্স। ডিফায়েন্স তাহলে বুঝতে পারছেন রিলেটিভ, ডিফাই করা থেকে এসেছে, ডিফাই বিরুদ্ধে যাওয়া, অবাধ্য হওয়া, অবাধ্যতা। ঠিক আছে, সেটাকে আমরা বলবো ডিফায়েন্স। ইয়োর ডিফায়েন্স টুয়ার্ডস ইয়োর প্যারেন্টস led you to astray, তুমি এখন গোল্লায় গিয়েছো কারণ তুমি বাবা মাকে ডিফাই করেছো, বাবা মার কথাটা শোনোনি। সো your defiance towards your parents led you to astray today, তোমাকে গোল্লায় নিয়ে গেছে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আগামী ভিডিওতে আমরা পরের স্ট্রিংগুলো দেখব, আশা করি আপনাদের কাজে দিচ্ছে। পিডিএফ কাজে লাগাবেন, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন পিডিএফ উইথ অ্যানোটেশন এবং উইদাউট অ্যানোটেশন। সো আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।